আজ শুক্রবার এলএম ক্লাসের সপ্তম ক্লাস, অর্থাৎ এলএম সিস্টেমের সপ্তম ক্লাস। আমরা আজকে আলোচনা রেখেছি কেস টেকিং এর শরিক মায়াজমের তুলনামূলক আলোচনা। তার কারণটা বলি, কারণ আমরা যদি তুলনামূলক আলোচনা না করে ওষুধগুলো মনে রাখতে না পারি, তাহলে প্রয়োগ ক্ষেত্রে পার্থক্য নির্বাচন করে ওষুধ প্রয়োগ করতে পারবো না। সেই সুবাদে আলোচনা রেখেছি আজকে শরিক মায়াজমের কতগুলো ওষুধ তুলনামূলক আলোচনা করে রোগী ক্ষেত্রে নির্বাচন করা কত সহজ হতে পারে সেটাই আমি চেষ্টা করব। তাহলে চলে আসি। আমরা তো ওষুধগুলোর নাম জানি, কি কি ওষুধের নাম জানি। আমি যদি 3টা ওষুধের নাম প্রথমেই বলি, সেটা হচ্ছে সালফার, সরিনাম, আর্সেনিক। পার্থক্যটা কোথায়, কিভাবে মনে রাখবো? এবং মনে রাখার কারণ হচ্ছে যখনই প্রয়োজন হবে আমাদের মন যেন আমাকে মনে করিয়ে দেয় রোগীটা সেই ওষুধের রোগী। সেই সুবাদে আলোচনা। সেই জন্যই আমি কেস টেকিং এর কথা বলছিলাম এবং বলছিলাম সকল বাটার পরেই আমরা মায়াজমেটিক ভাগ করে কত পার্সেন্টেজ কার শরীরে কতটুকু আছে সেটা যদি আমরা ভাগ করে নিতে পারি, তাহলে আজকে আলোচনা আমার এটা সার্থক। অর্থাৎ কেস টেকিং নেওয়ার সময় আমরা ইতিহাস, শারীরিক এবং দৃশ্যত অথবা অর্জিত অথবা পার্সেন্টেজ হিসাবে যদি আমরা 4টা মায়াজমকে বা 3টা মায়াজমকে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের চিকিৎসাটা তো সহজ হয়ে যাবে। কোন রোগের, মনে রাখবেন, চিররোগের ক্ষেত্রে। তরুণ রোগের এসব কিছু অনেক সময় প্রয়োজন হয় না। তবে মনে রাখবেন, তরুণ রোগের চিকিৎসা করতেও মায়াজমেটিক অথবা চিররোগের চিকিৎসা না জানলে তরুণ রোগের চিকিৎসাও দক্ষতার সাথে করতে পারবেন না বলে আমার বিশ্বাস। তার কারণ তরুণ রোগ হচ্ছে চিররোগের উচ্ছ্বাস। উচ্ছ্বাসটাই যদি না বুঝি, তাহলে আমরা চিকিৎসা করতে পারবো না। সেই সুবাদে পার্থক্যগুলো যদি মনে রাখতে পারেন, অর্থাৎ তুলনামূলক আলোচনা আজকে 3টা ওষুধ নিয়ে করব। তার সঙ্গে কিভাবে আমরা শরিক মায়াজমের সময় অন্য মায়াজমের কথা ভেবে ওষুধগুলো প্রয়োগ করব। বারবারই বলি, অপ্রয়োজনীয় ওষুধ শরীরের পক্ষে ক্ষতিকারক এবং রোগ সৃষ্টির বাধা সৃষ্টি করে এবং চিকিৎসা বাধা পায় গতিকে আমাদেরকে কেউ বিশ্বাস করে না এবং না করার যথেষ্ট কারণ আছে। আমার কেস টেকিং গুলো পরে দেখবেন, সেখানে 18টা বাধা আছে। 18টা বাধার পরে আমরা মায়াজমেটিক বাধাগুলো নিয়ে আলোচনা করব। সেই আলোচনা করতে গিয়ে শরিক মায়াজমের 3টা ওষুধের নাম বললাম। কি কি নাম? সালফার, সরিনাম এবং আর্সেনিক। প্রশ্ন আসছে, কেন বললাম, উদ্দেশ্যটা কি? দেখুন, আমরা যদি জ্বালা নিয়ে আলোচনা করি, এই 3টা রোগেই প্রধান। তার অর্থ এই কথা নয় যে অন্য ওষুধ জ্বালা নাই, আছে। তবে এই 3টা ওষুধের কথা মনে রাখবেন এই কারণে, কারণ শরিক মায়াজমের চর্মরোগ, জ্বালা এবং আরো কতগুলো লক্ষণ আমরা মনে রাখতে পারি। তাহলে এই 3টা ওষুধের পার্থক্য যদি মনে রাখি, তাহলে প্রয়োগ করতে আমাদের সুবিধা। কারণটা বলি, শরিক মায়াজমের ওষুধ তো সালফার এবং সরিনাম। সালফার এবং সরিনামের পার্থক্যটা কি? সালফার হচ্ছে বিস্তৃত ওষুধ, আর গভীরতার দিক দিয়া সরিনামের অনেক গভীর, যেহেতু এটা নসস ওষুধ। এরকম প্রত্যেকটা মায়াজমের এক একটা নসস ওষুধের কথা মনে রাখবেন এবং মনে রাখার কারণ হচ্ছে প্রয়োগ করতে গিয়েই ঝটপট প্রয়োগ করবেন, এটা করবেন না। একটু ভেবে চিন্তে প্রয়োগ করার কথা মাথায় রাখবেন, কারণ যদি অর্জিত না হয় তাহলে মায়াজমেটিক চিকিৎসা করা থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি। তার অর্থ এই কথা নয় যে আমরা ব্যবহার করব না। লক্ষণ পাইলেই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়, কারণ আমাদের বহু ওষুধ আছে যেগুলি ডিপ মেডিসিন ছাড়াও আমরা প্রয়োগ করতে পারি। এই জন্য মায়াজমেটিক ওষুধগুলো মনে রাখবেন, এগুলো খুবই ডিপ। প্রয়োগ করার আগে একটু চিন্তা করবেন সিম্পল কোনো ওষুধ দিয়ে তাকে ভালো করা যায় কিনা। এই জন্য আমি 3টে ওষুধের আলোচনা করছি। কি 3টা ওষুধ? একটা হচ্ছে সালফার, সরিনাম এবং আর্সেনিক। জ্বালার দিক দিয়ে 3টা অনেক গভীর এবং অনেক রকম আছে। যেমন ধরেন
সালফারের জ্বালা হাত পায়ে এবং মাথায়, কিন্তু আর্সেনিকের জ্বালা সর্বাঙ্গে আছে। তাই বলি কি ওই তিনটাতে নাই, ওই তিনটাতে কম। ঠিক সেরকম যদি আমরা চিন্তা করতে যাই, আমাদেরকে মনে রাখতে হবে সালফারের জ্বালা অনেক বেশি এবং সর্বাঙ্গে, সরিনামের জ্বালা হাত পায়ে মাথা এবং সালফারের জ্বালা আর সরিনামের জ্বালা নাই বললেই চলে, কম আছে, কম, যেহেতু এটা সরিক মায়াজম। কিন্তু মনে রাখতে হবে এই যে জ্বালার পার্থক্যটা মনে রেখেই আমরা ওষুধগুলো পার্থক্য নির্বাচন করতে পারি। আর কি করতে পারি, যেমন ধরুন এর আগেও গতদিনও আমি আলোচনা করেছিলাম, যেমন গরম সহ্য করতে পারে না, গরম কাতরতা হচ্ছে সালফার, শীত কাতরতা হচ্ছে সরিনাম আর আর্সেনিক। তাহলে কেন এই আলোচনাটা করতেছি, দেখুন আর্সেনিক এমন একটা ওষুধ যেটা শরিক হয়েই সিভিলিটিক, অর্থাৎ সাইকোটিকের উপরে তার কাজ কম। কিন্তু এর আগে আমি যখন আলোচনা করেছিলাম, বিস্তৃত আলোচনা করতে গেলে বলছিলাম একমাত্র শ্বাসকষ্টের রোগী ভালো করে বিদায় তাকে আমরা সাইকোটিক মায়াজমে যুক্ত করা হয়েছিল, কিন্তু এমনি আর কোন সাইকোটিক মায়াজমের উপরে তার কার্যকারিতা কম। কিন্তু এখানে কেন আসলো, দেখুন এখানে আসলো আমরা যখন শরীরের ওষুধ নিয়ে আলোচনা করি, ঠান্ডাজনিত কারণে পেটে ট্রাভেলস হয়, লাংসে যদি ট্রাভেলস হয় তাইলেই সরিনাম, আর তার সঙ্গে আমরা রাখলাম কি, আমরা আর্সেনিক। কেন রাখলাম, কারণ শ্বাসকষ্টের ওষুধ লাংসের উপরে ভিত্তি করেই আর্সেনিক এবং সরিনাম এই দুটো ওষুধের পার্থক্যতা মনে রাখবেন, কাজ বেশি। এই পার্থক্য মনে রাখা অনেকটা সহজ। সেই জন্যই আমরা যখন ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আলোচনা করব তখন অনায়াসেই এই তিনটার পার্থক্য জ্বালার ভিত্তিতে আমরা আলোচনা করতে পারি। এবং গরম ঠান্ডা, অর্থাৎ শীতকাল গরম আবার শীতকাল, আর ভাগ করার ব্যাপারে আমরা মনে রাখতে পারি সিভিলিটিক মায়াজমের কোন রকমের কোন ওষুধ যদি প্রয়োজন হয়ে থাকে সালফার মায়াজমের, তাইলেই সরিক মায়াজমের, তাইলে তখন আমরা আর্সেনিকটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ কোন রোগী আমরা যখন সিলেকশন করতে যাব 10 থেকে 20% তার সিভিলিটিক মায়াজম আছে, তখন আমরা এই দুইটা অভিজ্ঞতা বাদ দিয়েই আমরা সিভিলিটিক মায়াজমের আর্সেনিকের কথা চিন্তা করতে পারি। দেখুন প্রত্যেকটা ওষুধের ক্রিয়া কার্যকলাপ আছে, বুঝে নিতে হবে যে কোন সময় কোন ওষুধ আমরা ব্যবহার করব। কিন্তু সিভিলিটিক মায়াজমের যখনই পুঁজ হয়ে যাবে, অর্থাৎ পুঁজ এবং পুঁজজনিত কারণে ক্ষতজনিত কারণে পুঁজ যদি হয়ে থাকে, তাহলে দেখবেন সেখানে আমাদের 2-3টা ওষুধ আছে, যেমন মার্সল, হিপারসাল্প অথবা সিভিলিটিক মায়াজমের ওষুধ আছে। তাইলে আসুন এই দুইটা গেল, তাহলে এইগুলো মনে রাখা তো খুব একটা কঠিন না। আমরা জ্বালার কথা চিন্তা করলাম, আমরা কাতরের কথা চিন্তা করলাম, আর ক্ষুধার কথা। দেখুন সালফারের ক্ষুধা খেলে ভালো থাকে এবং খাওয়ার পর হয়তো খিদা লাগবে, কিন্তু সরিনামের ক্ষুধা সব সময়, খেলেও মনে যেন খাওয়া হয়নি, এবং রাত্রিবেলা এক ঘুমের পরেই তার খাওয়ার তৃপ্তি হয় না এবং খেতে চায়, এবং খায়ও। বাচ্চারা অনেক সময় খায়, অনেক সময় বুড়ারা খাইলেও হয়তো খায় না লজ্জা শরমে, কিন্তু যদি খাওয়ার ইচ্ছা প্রকাশ তাকে আপনারা ধরেই নেবেন উনি সরিনামের রোগী। দেখুন সরিনামের রোগী ধরাটা দুর্গন্ধ এবং চর্মরোগ এবং জ্বালার ভাগটা কম, এবং সব সময় ক্ষুধা লেগে থাকে এবং খেলেও কোনো শান্তি নেই, এবং শেষমেশ যদি আমরা বলি হতাশা এবং ভালো হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই বলেই তার বিশ্বাস। এই কয়েকটা কথা পেলেই
আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে সালফারের সঙ্গে পার্থক্য রাখলেন গন্ধের দিক দিয়া, চর্মরোগের দিক দিয়া, আর কোনো মিল আছে। গ্যাস্ট্রিকের ট্রাভেলস দোনোটাতে আছে, কিন্তু লাংসের ট্রাভেলস হলেই আপনার সরিনামের কথা মনে রাখবেন। অর্থাৎ রুগী যখন বলে সরিক মায়াজমের রুগী যে আমি সর্দিতে কষ্ট পাচ্ছি এবং সর্দি বারবার আসে, আমরা হয়তো মনে করবেন যে এই তো টিউবারকুলোসিস রুগী। না, এটা সরিনামের রুগী। কারণ মনে রাখবেন, এই যে সরিক মায়াজমের প্রায় রুগী এই ভাগগুলো যদি করতে পারেন আপনাদের চিকিৎসা সহজ হয়ে যায়। কারণ ধরিয়ে আমরা টিউবারকুলোসিস, টিউবারকুলিনাম অথবা সিভিলিনাম, মেডোরিনাম এগুলো প্রয়োগ করার থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি। কারণ শততম পদ্ধতি এগুলো প্রয়োগ করতে গিয়ে জটিল থেকে জটিলতার সৃষ্টি করেছে থেকে আমাদের কেউ বিশ্বাস করে না। কারণ আমরা কেউ চিকিৎসা করি আর কেউ করতে পারি না, বাধাগ্রস্ত হয়ে ফেরত অথবা চিকিৎসাতে বিভ্রাট ঘটে, তখনই আমাদের উপরে আস্থাটা হারিয়ে ফেলে। তাইলে বুঝতে পারছেন, আমরা অযথা কারো শরীরে কোন রকম মায়াজমের ওষুধ আমরা প্রয়োগ করব না। মায়াজমের ওষুধ প্রয়োগ করার আমি বলছি এই বিষয়টা আপনারা ভাগ করতে পারবেন। যারা বেশি পড়বে, বেশি জানবে, তাদের আলাদা। কারণ এই 25টা মেডিসিন আছে এবং সেগুলো আরেকটা আবার জানি আমি বলবো, যখনই কোনো ওষুধ পড়বেন সেই ওষুধ প্রয়োগ করে তার সাথে নিজের উপরে আস্থা রেখেই আগামী দিনে আগাবেন। বইতে বলেছে সেটার উপরে বিশ্বাস করে না যাওয়াতে আপনি প্রয়োগ করে যাওয়া অনেক ভালো আমি মনে করি। কারণ ওষুধ আমাদের শেষ নাই। নিত্য নতুন ওষুধগুলো দক্ষতার সঙ্গে পরীক্ষা করে নিরীক্ষা করে আপনারা আপনাদের মতন করে প্রয়োগ করবেন। এইগুলো ওষুধ গতানুগতিক। যেমন আমি আলোচনা করলাম সালফার, সরিনাম এবং আর্সেনিক। তাইলে চলে আসি আর কি, অর্থাৎ উপরের বৃদ্ধি সরিনামেরও নাই, সালফারেরও নাই, একমাত্র বৃদ্ধি আছে এটা। তাহলে বুঝতে পারছেন এই ভিত্তিতে আমরা ওষুধগুলো, সেজন্য আমি বলি আর্সেনিক ওষুধ সকাল 7টা 10টা এবং বিকাল 7টা 10টা, অর্থাৎ দুপুরে প্রয়োগ করা থেকে বিরত থাকার জন্য। এগুলি কি প্রয়োগ করবেন না? যদি সে কেস হয়ে থাকে অথবা প্রয়োজন হইতে থাকে অথবা ওষুধ প্রয়োগ না করে নাই, তখন অবশ্যই প্রয়োগ করবেন। তার আগে চিন্তা করবেন দুপুরে তার বৃদ্ধি আছে, রোগীকে যদি প্রয়োগ করা হয় হতে পারে, সেই কারণ থেকেও তো বিরত রাখার চেষ্টা করবে। তাইলে আমরা কি পেলাম? খুঁজে পেলাম। এবার চলে আসি অনুভূতিতে পেলাম জ্বালার কথা, আর প্রকৃতিতে পেলাম গরম ঠান্ডা বা শীতকাল। চর্মরোগে গরমে বৃদ্ধি এবং চুলকানি। সিভিলিটিক মাধ্যমে কোনো চুলকানি নেই, সেজন্য দেখবেন আর্সেনিকের চুলকানিটা কম। কিন্তু সালফারেরও চুলকানি আছে, সরিনামেও চুলকানি আছে। পার্থক্যটা কি? একটা হচ্ছে শুষ্ক চুলকানি, অর্থাৎ চুলকাতে চুলকাতে সেখানে রসও বেরোবে না, রক্তও বেরোবে না, পানিও বেরোবে না। কিন্তু সালফারে চুলকাতে চুলকাতে আরাম এবং রক্ত। তাইলে বুঝতে পাচ্ছেন এই পার্থক্যটা মনে রাখলেই আমরা এই 3টা ওষুধের ভিতরে সিভিলিটিক মাধ্যমে সংযুক্ত হইলেই আমরা আর্সেনিকে যাব, আর তা না হলে আর্সেনিকের স্কিন ডিজিজ শুষ্ক, অর্থাৎ সেটা অনেকটা খসখসে চামড়া উঠে এবং যেটা আমরা বলি স্কিনের উপরে। তাইলে বুঝতে পাচ্ছেন কিভাবে আমরা নির্বাচন করতে পারবো। আর একটা কথা মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যখনই কোনো রোগী সোরাইসিস বলে আপনাদের কাছে আসবে, তখনই আপনি বুঝে নেবেন
এই সোরাইসিস রোগী যখন এলোপ্যাথি কালার নির্বাচন করে অথবা তারা আইডেন্টিফিকেশন করে অথবা তারা টেস্ট করে আমাদের হাতে যখন তুলে দিই তখন ধরেই নেবেন তার সরিনাম লাগবেই। প্রশ্ন আসছে এই সরিনাম আর সালফার এমনভাবে জড়িত থাকে অনেক সময় দুই মায়াজমকে আলাদা করাও কষ্ট হইয়া পড়ে। তখন কি বলে রোগী? উভয় কাতর বলে। তাহলে উভয় কাতর বললে আপনি কোন দিকে যাবেন? আপনি কি সরিনামের দিকে যাবেন না সালফারের দিকে যাবেন? এই জন্যই অন্যান্য লক্ষণের সঙ্গে তুলনা করলে পার্থক্যটা নির্বাচন করে ওষুধগুলো প্রয়োগ করতে পারবেন। আমি এতটুকু আলোচনা কেন করতে যাচ্ছি দুইটা কারণে। এতক্ষণ তো যা আলোচনা করলাম মায়াজমের উপরে ভিত্তি করে যে আমরা এই তিনটা ওষুধ, কারণ একটা বললাম সিফিলিটিক মায়াজম, কিন্তু তাইলে সাইকোটিক মায়াজমের কি ওষুধ আছে যেটা আমরা নির্বাচন করতে পারি? দেখুন, যদি লাংসে ট্রাভেলস হয়ে রোগী যায়, অর্থাৎ লাংসে ট্রাভেলস বলতে আমরা এটুকু বুঝবো শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর অথবা এই সকল যদি কারণ থাকে, তাহলে আমরা চিন্তা করব যে সিফিলিটিক মায়াজমের তো ওষুধ পেলাম আর্সেনিক, কিন্তু সাইকোটিক মায়াজমের ওষুধ মনে রাখবেন ওষুধটার নাম হচ্ছে কোস্টিকাম। অর্থাৎ লাংসে ট্রাভেলসে যুক্ত যদি কোনো থাকে, তার অর্থ এই কথা নয় যে ভ্যারাইটিস কাজ একটা ওষুধের একটা। সাইকোটিক মায়াজমের ওষুধ কোস্টিকামের কথা মনে রাখবেন। দেখুন, এই 4-5টা ওষুধ মনে রাখলে আপনাদের ওষুধগুলো ভাগ হয়ে যাবে। আর আমি চমৎকারভাবে বলছিলাম যে কোনো একটা ওষুধ 1, 2, 3 দিলেই আপনি বুঝতে পারবেন রোগী সেই ওষুধের রোগী কিনা। অর্থাৎ এই 3-4টা পাওয়ারে M1, M2, M3 অথবা আপনার প্রয়োগকৃত ওষুধ যদি পাওয়ার দিয়ে 2-3টা ওষুধে উপকার না পান, তাহলে বুঝে নেবেন আপনার সিলেকশনটা হয় নাই, আপনাকে নতুন করে চিন্তা করতে হবে। এগুলো মনে রাখলেই আপনারা দক্ষ ডাক্তার হওয়ার আর বেশি দিন লাগবে না। প্রত্যেকটা ওষুধের ক্রিয়া কার্যকলাপ নিজেরা পরীক্ষা করে তারপরে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওষুধের দর্শন সম্বন্ধে এবং জানা সম্বন্ধে আপনাদের সন্মতা হবে। অর্থাৎ আমরা ব্যাকটেরিয়া মেডিকা পরে প্রয়োগ করে বুঝতে পেরেছি এই ওষুধের কাজ এগুলো। তার কারণ হচ্ছে এটা যদি প্রয়োগ আমরা না করি, তাহলে আমরা খালি মুখস্থ বিদ্যার উপরে ওষুধ প্রয়োগ করে নিজেদের দক্ষতা প্রয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমি যে কথাটা বলি যে আমরা লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধ দেওয়া উচিত, রোগের কোনো নাম ধরে নয়। সেই সুবাদেই আপনার লক্ষণগুলো একটু জেনে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে আমি এখানে দুইটা ভাগ কি করলাম, অর্থাৎ সাইকোটিক যেটা লাংসের উপরে কাজ করে, যে 3টা ওষুধের কথা নাম বললাম, সেটা সালফার হতে পারে, সরিনামও হতে পারে। কারণ সালফারের লাংসের উপরে কাজ কম, সরিনামের কাজ বেশি। আবার সেকেন্ড স্টেজ যদি রোগীটা আমাদের পার্সেন্টেজ হিসেবে ভাগ করে থাকে, সাইকোটিক হয়ে সিফিলিটিকে গেল, তাহলে সাইকোটিক যদি রোগী হয়ে থাকে তাহলে কোস্টিকাম, আর সিফিলিটিক যদি হয়ে থাকে তাইলে আর্সেনিক। সুন্দর ভাগ চলে আসে। বলে স্যার এবার তো মুশকিল, কারণ চর্মরোগ যদি এরকম ঘটে তাহলে আমরা কিভাবে যাব? অর্থাৎ রোগীর কেস টেকিং নেওয়ার সময় আমরা যখন বললাম যে তার শরীরে কতটুকু পার্সেন্টেজ, একটা রোগী যখন আসে আমরা এরকম ভাগ করে যদি নোট রাখতে পারি কার শরীরে কতটুকু কোন মায়াজম আছে, কিন্তু স্কিন ডিজিজ তো 3 মায়াজমে থাকে, কি করি আমরা ভাগ করি? সেখানে কি বলছিলাম, এবং সালফারের আমরা ভালো জানি ওদিকে করতে পারি, কিন্তু সেটা যদি সিফিলিটিক মায়াজমে যোগ হয় তাহলে তো আর্সেনিক কথা বললাম, আর সেটা যদি সাইকোটিক মায়াজমের সঙ্গে যোগ হয় তাহলে মনে রাখবেন 2টা ওষুধ, ক্যালকেরিয়া কার্ব এবং গ্রাফাইটিস। গ্রাফাইটিসের আবার একটু আছে, অর্থাৎ সিফিলিটিক মায়াজমে একটু আছে। তাই দেখুন, অর্থাৎ যদি চর্ম হয়ে থাকে, কারণ চর্ম রোগের সকল কারণ হচ্ছে শরীর মায়াজম, ভাগ করে যদি আমরা বুঝি এই রোগীটা সাইকোটিক, তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ব প্রয়োগ করতে পারি, অর্থাৎ সালফার প্রয়োগ না করেও করতে পারি।
সরিনাম প্রয়োগ না করেও করতে পারি, অথবা সরিনাম যদি প্রয়োগে কাজ না পাই ক্যালকেরিয়া কার্ভ, তাহলে সরিনাম দেওয়া যেতে পারি, অথবা ক্যালকেরিয়া কার্ভ দিয়েই সরিনামে যেতে পারি। ওষুধগুলো যখনই নির্বাচন করবেন, কোন ওষুধ কোন কারণে নির্বাচন করছেন সেগুলো একটু নোট রাখার চেষ্টা করবেন। যার না এই ওষুধ দিয়ে ফেল করলে আমি ওই ওষুধে যাব। কারণ আমাদের ফেলের কোনো সিস্টেমে নেই। আপনি ওষুধ প্রয়োগ করবেন, 2-3টা পাওয়ার অনায়াসে করতে পারেন, এবং 2-3টা পাওয়ারে যদি কাজ না করে অনায়াসে ওষুধটা চেঞ্জ করবেন এবং গো হায়ার ডোজে যাবেন না, যেটা আমরা শততম পদ্ধতিতে ভুল করে আসছে গতিকেই আমাদের উপরে মানুষের আস্থা চলে গেছে। আস্থা এখন নাই, কারণ আমরা এক একজনে এক এক রকম কথা বলি এবং চিকিৎসা চ্যালেঞ্জিং দিয়ে চিকিৎসা করতে পারে না। আপনারা 50-60তম পদ্ধতি যারা করেন চ্যালেঞ্জিং নেন, আমি এই রোগের চিকিৎসা করব, না হলে বুঝতে হবে হোমিওপ্যাথিক মিথ্যা। এই বিদ্যা চর্চা করার কোনো কারণ নেই। যেই বিদ্যা আমাদের সততার সাথে আমাদের প্রয়োগের সাথে মিলবে না, আমরা প্র্যাকটিক্যালি করি অথবা পরীক্ষা করে যখন দেখব তার ফলাফল পাচ্ছি না, তাহলে সেই বিদ্যা পাঠ করার চেয়ে বিরত থাকাই ভালো। সেখানে হ্যানিম্যান সুন্দর কথা বলছে তোমরা মিথ্যা কথা বলে আমার হোমিওপ্যাথিক বাক্স ধরিও না। কারণ আপনার তো দর্শনে হয়নি, আপনার তো হোমিওপ্যাথিকে কাজ করে সেটা দেখেন না গতিকে আমাদের অবিশ্বাস। এখন এই বয়সে আমারও হয়, কিরকম হয়, একটা ওষুধ প্রয়োগ করতে করতে অনবরত আমি নিজেও প্রয়োগ করতে চলে যাই, কিন্তু এটা চিন্তা করি না যে না আমার লক্ষণগুলো আছে কিনা, সেই ওষুধে আমি যাব কিনা। কারণ আমাদের কাছে যে সকল বই উপস্থাপনা করা হয়েছে সবগুলি খালি রোগের নাম ধরে ওষুধ প্রয়োগের কথা বলেই আমাদেরকে একটা বিভ্রাটের মধ্যে ফেলে দিয়ে, এবং কেউ আমাদেরকে বিশ্বাস করে না বলেই আজকে আমাদের এই দুরবস্থা। সুতরাং সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমরা কোনো রোগের চিকিৎসা করি না এবং লক্ষণের ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করব মায়াজমেটিক ভাগ করে, মায়াজমেটিক ছাড়ানো। আর এই কমপ্লেক্সের যুগে আমাদেরকে যদি অ্যানালাইসিস করে ভাগটা সুন্দর করে প্রয়োগ করতে না পারি, তাহলে আমি যে কথাটা আলোচনায় আসছিলাম সেটা হচ্ছে সালফার এবং সরিনাম গেল, তারপরে মায়াজমেটিক যেটা আসবে স্কিন ডিজিজের উপরে, সেটা হচ্ছে গ্রাফাইটিস এবং ক্যালকেরিয়া কার্ভ। দেখুন প্রত্যেকটা ওষুধের লক্ষণগুলো নিশ্চয়ই আপনারা 2-3টা করে লক্ষণ আপনারা মনে রাখার চেষ্টা করবেন, না পারলে নরনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বই সহায়তা নেওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি ম্যাটেরিয়া মেডিকা আপনাদের সকলের কাছে আছে, লক্ষণও আপনাদের জানা আছে, কিন্তু প্রয়োজনের সময় মনে পড়ে না। কারণটা কি? যখন আমরা প্রয়োজন হয় তখন ওই কি ওষুধ দেবো ঠিক করতে পারি না। আর আমারও তো আছে ফোন একটা করে, স্যার এখন কি ওষুধ দেবো? আরে কি আশ্চর্য, রুগী দেখছেন না আপনি, সিলেকশন করবেন আপনি, ওষুধ পড়েন না আপনি, ম্যাটেরিয়া মেডিকেল খুলে না আপনি, আমি কি ওষুধ সিলেকশন করব? কারণ হোমিওপ্যাথিক এভাবে হয় না। আপনি আপনার যাই সিলেকশন করেন না কেন, আপনি আপনার নিজেরটা পরীক্ষা করেন শততম পদ্ধতি দিয়ে, ওষুধই আপনাকে ডাক্তার বানাবে। বলো স্যার এটা কি করে সম্ভব? কারণ আপনি ধরেন আমি একটা কেস টেকিং নিলাম, আপনি অ্যাকোনাইট দিতে পারলেন না রাইট টাইমে রাইট সময়। অ্যাকোনাইটের রোগীর সময়ই পাওয়া যায় না, অনেক ডাক্তারই বুঝিয়ে উঠতে পারে না। এই জন্য বলি পকেটে পকেটে সেই ওষুধটা রাখার চেষ্টা করেন এবং প্রয়োগ করে দেখেন যে সত্যতা আছে কিনা। আপনারা একটা ওষুধ টেস্ট করতে পারেন না, আমি মনে করি এটা মিথ্যার ঝুলি, অ্যাকোনাইটে কাজ করে না। কিন্তু আপনি পকেটে রাখেন, যেখানে যান সেখানে আপনিও খেতে পারেন, অন্যকেও দিতে পারেন, নিজেও প্রয়োগ করতে পারেন। 15 মিনিট বা 20 মিনিট পর পর পরীক্ষা করে একবার বা দুইবার বা তিনবার, 1 ঘন্টা বা 2 ঘন্টাতে কাজ না করলে বুঝেই নেবেন আপনার সিলেকশনটা হয়নি। আর যদি সিলেকশন হয় আপনি অবাক হবেন, কি সুন্দর কাজ। এই দর্শন না হলেই আপনি হোমিওপ্যাথিক করতে পারবেন না। তাহলে হোমিওপ্যাথিকের দর্শন আপনার হয় নাই। এখানে অবশ্য অনেক কথা বলতে হয়, কারণ এই দর্শন তো বলে স্যার আমরা তো প্রয়োগ করে আমরা রেজাল্ট পাই না। হয় ওষুধে ভেজাল, নইলে আপনার লক্ষণ সিলেকশন। আর এখানে তো লক্ষণের প্রয়োজন নেই, যে কোনো রোগের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি। 15 মিনিট বা 20 মিনিট পর পর, 1 ঘন্টাতে যা ঘটবে সেটা অস্বাভাবিক। সেরকম ক্রিয়া কার্যকলাপ আপনারা সকলে উপলব্ধি করতে পারেন, চৈতন্য হোক, এই কথাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ এই দৃশ্য না দেখে আমারও তো হয়নি, অ্যাকোনাইট হয়তো প্রয়োগ করতে পারিনি, কিন্তু অন্য ওষুধে আমার হয়েছে। যে ওষুধগুলো 5 থেকে 10 সেকেন্ডের কাজও তো আমি দেখেছি, কিন্তু অ্যাকোনাইটের কাজ ওই রকমই। সিলেকশনটা খালি করবেন, প্রথমেই যদি আপনি করতে পারেন তাহলে শেষ। দ্বিতীয় ওষুধ হচ্ছে বেলেডোনা, ব্রায়োনিয়া,
আর্সেনিক, আরো অনেক ওষুধ আছে। সেগুলো দ্বিতীয় স্টেজের ওষুধগুলো যখন আমরা বলি, দ্বিতীয় স্টেজের রোগী দেখার সময় কখনো আপনি মায়াজমেটিক ওষুধ প্রয়োগ করার কথা মাথায় আনবেন না। একটু আগেও একজন টেলিফোন করে বলল যে স্যার, আমি তো নাক বন্ধ, আমি এখন কি খাবো? ব্রাইনিয়া খাচ্ছি, আর্সেনিক খাচ্ছি, কোনো ওষুধে কাজ করে না। তাহলে ভুলটা কি হলো? কি অপরাধ করলো? সে তো নাকের সর্দি বন্ধ হয়ে গেছে, হওয়ার জন্যই সর্দি নাকটা টট্টর করে পানি পড়তেছে। কিন্তু আর্সেনিক খেলো, এখন আর জ্বর খেল না, ভুলটা হলো বন্ধ হয়েছে। দুটো ওষুধের কথা মনে রাখতে পারেন। কি মনে রাখবেন? আমাদের এলেনশেপা এবং সেম্বুকাস। আপনি তো সেই দুটা প্রয়োগ করলেন, এখন নাক বন্ধ, কি কারণ আমি জানি না। এই যে সিলেকশনটা হলো, মনে করবো কেন? তার তাহলে নাক ফেলেন না কেন? গভীরতা থাকলেও সেটার কাজও ব্যাপ্তি অনেক বেশি আছে। কিন্তু তার আগে যে আমিও বলি যে খাবেন, করতে পারছেন না, বুঝতে নাচ দিয়ে শুরু করেন। এহেন কোনো রোগ নাই নাচে কাজ করে না। সেটা কাজ করার একমাত্র কারণ আমার দৃষ্টিতে, আমার অনিয়মের ওষুধ আগেকার কথা তারা বলছে এই নাচ এরকম লেখা অনেক লক্ষণ আছে, কিন্তু আমি বলি কি অনিয়মের ওষুধ নাচ। অর্থাৎ আমাদের বর্তমান যুগে আমরা এত বেশি নিয়ম করি আর এত বেশি নাচ কিছুতেই করা যায় না। যারাই দিবেন নাচ কাজ করবে। আর সুবিধাটা কি? কাজ না করলেও আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে আপনি কোন ওষুধ এরপর প্রয়োগ করবেন। কি সুন্দর হোমিওপ্যাথিকের সিস্টেম! আপনারা প্রমাণ করে করে আগান। আমার কত বিশ্বাস করার দরকার নাই। অর্গানন রাখেন, ম্যাটেরিয়ামেটিকা পড়েন, আমার ভিডিওগুলো দেখেন, ওষুধের সিস্টেমেটিক্যালি প্রয়োগ করেন, ওষুধটা যেন খাঁটি হয়। তাইলে দেখবেন আপনার চোখ 1 বছর 2 বছরই খুলে যাবে কিভাবে আপনি চিকিৎসা করবেন। তাহলে বুঝতে পারছেন, কঠিন কঠিন রোগ চিকিৎসা করা আপনাদের পক্ষে কোনো কঠিনই না, সহজ রাস্তা, সহজ পদ্ধতি। আমার কাছে জিজ্ঞেস করার কিচ্ছু নেই। আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি যে পরীক্ষা করেন, যে ওষুধগুলো ম্যাটেরিয়ামেটিকা পড়েন আর যাই পড়েন না কেন, আমি 3টা লক্ষণ বা 5টা বা 10টা লক্ষণ, অনেকে আরো বেশি লক্ষণ মনে রাখতে পারে। ওষুধের নাম বলে পটাপট করে 20টা লক্ষণ বলে দিতে পারে, কিন্তু রোগী যখন দেখে ওই লক্ষণের কথা মনে রেখে আর ওষুধ প্রয়োগ করতে পারে না। কেন পারে না? এত বেশি লক্ষণ মনে রেখেছে, কোনটার পর কোনটা দেবো, কোনটা আসলে কোনটা পারবে না, আপনি সেটা তো টেস্ট করেন নাই। এই জন্য আপনাকে বলছি, প্রত্যেকটা ওষুধের টেস্ট করি, দেখেন আপনি এই লক্ষণের ভিত্তিতে ওষুধটা দিয়েছে সেটা কাজ করেছে কিনা, তাইলেই আপনি আপনার চিকিৎসাটা করতে পারবেন। তাইলে চলে আসি আজকের আলোচনা। 2টা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে এই 4-5টা ওষুধের পার্থক্য, আর্সেনিক, সোরিনাম এবং সালফার। তার সঙ্গে আমি কি আলোচনা করলাম, অর্থাৎ লাংস হয়ে যদি যায় তাহলে আমরা কোস্টিকাম হইয়া লাইকোপোডিয়াম। দেখেন লাইকোপোডিয়াম আবার একেবারে গ্রেড 1, অর্থাৎ টিউবারকুলোসিস বডি, সকল মায়াজমেই কাজ করে। এবং ওষুধটা এত সুন্দর, তার কোনো উচ্ছ্বাস, অর্থাৎ মানে আমরা যেটা বলি বৃদ্ধি নাই বললেই চলে। তার অর্থ এই কথা নয় যখন তখন ব্যবহার করবেন, লক্ষণগুলো জানবেন এবং শরীরের সেই পার্সেন্টেজটা আছে কিনা, 3টা মায়াজমের উপরে তার শরীরের কোনো ক্রিয়া। অনেক সময় আমরা কি করি, আমরা 2-1টা লক্ষণ জেনেই প্রয়োগ করি। এটাও আমি বলবো উচিত নয়। হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োগ করতে পারবেন, একটু ওয়েট করেন, একটু ধৈর্য রাখেন, একটু সিম্পল ওষুধগুলো প্রয়োগ করে আসেন, দেখবেন অনেক সময় সিম্পল ওষুধেই আপনার ভালো হয়ে যায়। সে কারণে আমাদের যারা অভিজ্ঞ ডাক্তার, অতীতে যারা চিকিৎসা করেছেন, তারা বলেন মায়াজমেটিক চিকিৎসা করার সময় লাইকোপোডিয়াম দেওয়ার আগে হয় নাক্স ন সালফার প্রয়োগ করে আপনি যাবেন। কেন বলছেন?
বলছেন একটা মাত্র কারণে, অর্থাৎ শরিক মায়াজমের উপরে আঘাত দিয়েই আপনি যান। এই জন্য মনে রাখবেন, শরিক মায়াজমের ম্যাক্সিমাম রোগী হচ্ছে শরিক মায়াজমের। বলে স্যার তাইলে আর এত মায়াজমের এত রোগগুলো আমরা, কঠিনতা জটিলতা আসে যখন 3টা মায়াজম বা 2টা মায়াজম একত্রিত হয়ে কিম্বুত কিমাকার অঙ্গগুলো হানি করে, তখনই বুঝবেন রোগীটা জটিল। অঙ্গহানি না হলে কখনো রোগী জটিল হতে পারে না। একটা শরিক মাধ্যম মাথা আলোচনা করি, বুঝিয়ে দিয়েছিলাম মাথার কোন রকমের কোনো কিছু যদি ট্রাভেলস থাকে, সেটা যদি স্নায়ুঘটিত ব্যাপার হয় অথবা অ্যালার্জি জাতীয় ব্যাপার হয়, তাহলে বুঝবেন সেটা শরিক মাজামের অন্তর্গত। এবং শরিক মাজাম হইলেই এই 3টা কথা মনে রাখবেন, মাথা, স্কিন এবং পেট, আর লাংস হচ্ছে সরিনামের। তাহলে বুঝতে পারছেন। কিন্তু আর অন্যান্য অঙ্গ যদি হানি হয়, তাহলে বুঝিয়ে নেবেন সেটা শরিক হইয়া অন্য মায়াজম জড়িত, তা না হলে কোনো অঙ্গ তার খারাপ হওয়ার কোনো কারণে। দেখবেন অনেক সময় আসে লিভার ট্রাভেলস। কেন লিভার ট্রাভেলস? ওই যে গ্যাস্ট্রিকের ট্রাভেলস থেকে যখনই অতিরিক্ত ওষুধ খাওয়া হয় অথবা অন্য কোনো সিস্টেম না হয়, তখনই তার লিভারটা খারাপ হয়। লিভারটা যখন খারাপ হয়, এবার অন্যান্য অঙ্গের দিকে তখন চলে যায়। মনে রাখবেন এগুলো স্টেপ বাই স্টেপ। তার অর্থ এই কথা নয় আপনাদের 1, 2, 3 করে ক্লাস 5, 4, 6 পাস করে উপরের দিকে যান, ঠিক সেরকম আমাদের রোগগুলো প্রথমে মাথা এবং পেটে, তারপরে স্কিন থেকে সেখানে যায়, সেখান থেকেই সে শুরু করে অঙ্গহানির কথা, অঙ্গ নষ্ট কথা, এবং প্রথমেই সে টাচ করে লিভার। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম রোগী আসে লিভার ট্রাভেলস। কারো হয়তো গ্রেড 1, কারো গ্রেড 2, কারো গ্রেড 3, অথবা তার সঙ্গে সংযুক্ত হয়ে কমপ্লেক্স হয়ে গেছে, কারো হয়তো ডায়াবেটিস, কারো হয়তো হার্ট ট্রাভেলস, কারো হয়তো লাংস ট্রাভেলস, কারো হয়তো কিডনি ট্রাভেলস। মনে রাখবেন 1টা 2টা 3টা অঙ্গ যখন হানি হয়, তখনই বুঝে নেবেন এটা টিউবারকুলোসিস। 1টা অঙ্গ বা 2টা অঙ্গ হইলে আমরা বুঝে নেব এটা এখনো সিফিলিটিক বা সাইকোটিক মায়াজমের ভিতরে আছে। কোন অঙ্গটা তার উপরে, সেগুলো ভাগ করা আছে আমাদের মায়াজমেটিক হরিমোহন চৌধুরীর মায়াজমের স্বরূপে। কি সুন্দর বই! সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, অথবা বই লেখার ক্ষমতা আমার নাই নয়, এসব বই যে কত কষ্ট করে ওনারা জোগাড় করে লিখেছেন, এবং সেই লেখার কারণেই আজকে হয়তো আমি অবাক হচ্ছি। আমাদের হাতে কত সহজ করে তুলে দিয়েছে যে পঞ্চশতী পদ্ধতি আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই আপনাদের মতন ডাক্তাররা সকল রোগের চিকিৎসা করতে পারবেন, এবং সকল রোগের চিকিৎসা করেন গতিকেই আমাদের দাম নেই। কারণ আমি তো সকল রোগের চিকিৎসা করি। যেমন এমন এমন তথ্য আমার কাছে আছে, গাতে হোক, কানের হোক, চোখের হোক, মাথার হোক, কিন্তু আমি হয়তো 1টা 2টা রোগী ভালো করার পরে কেউ তো আর আমার কাছে আসে না। হয়তো চর্মরোগীর বেশি পেয়েছি, আমার ব্যর্থতাও নাই। একমাত্র সোরাইসিস রোগী ভালো হইতে সময় নেয়, তবে সেটা একটা জটিল। কারণ এটা যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত আরো একটা কথা বলে রাখি, যাদের সোরাইসিস রোগ, তাদের অন্যান্য অঙ্গগুলো ভালো থাকে। ভালো না থাকলে বুঝবেন হয়তো সেটা কোনো মায়াজমের সঙ্গে যুক্ত হয়ে তার সেটা গভীরতাতে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এটার উপকারও আছে। যখনই রোগগুলো স্কিন ডিজিজে থাকে, তখন আর তার গভীরতা গিয়ে কোনো অঙ্গের উপরে হানি করতে পারে না, সেটা শরিক মায়াজমের উপর যেই পড়ে। যখনই কোনো রোগ একত্রিত হয়ে এই সোরাসিসের সঙ্গে কোনো অঙ্গহানি হয়, তখনই বুঝবেন সেটা জটিল রোগ, এবং সেটা ভালো করাও অনেক সময় কঠিন। কারণ আমরা জানি অ্যালার্জি, চর্মরোগ, অ্যালার্জিটা হলো সবচেয়ে কঠিন এই চর্মরোগ ভালো করা। তাহলে ভাগটাও বুঝতে পারছেন, আমরা গ্রাফাইটিস হইয়া ক্যালকেরিয়া কার্ব হইয়া লাইকোপোডিয়াম, আবার এখানে কোষ্টিকাম আর্সেনিক হইয়া লাইকোপোডিয়াম। কারণ এই যে কয়েকটা ওষুধ, আমি কথা বলছি না, ওষুধ আমাদের আর যথেষ্ট আছে। অনেকেই চট করি কালকেও বলতো কোনো একটা লোকের সঙ্গে আলাপ করার সময় বলে, তার লাইফ হিস্ট্রিতে সে দেখলাম যে নাইট্রিক অ্যাসিড হাই পাওয়ার খেয়ে ফেলছে। তো আপনি বলেন তো, আপনি সিলেকশন করতে পারলেন না, আপনি নাইট্রিক অ্যাসিড 1M 2M কেন খাইলেন? DM এগুলো খাওয়ার কারণটা কি? কারণ আপনি তো মায়াজমেটিক ভাগ করে চিকিৎসা করতে পারলেন না। হয়তো একটা লক্ষণের উপর ভিত্তি করে ওষুধটা প্রয়োগ করলেন হাই পাওয়ার,
বাস তার শরীরটাই গেলে নষ্ট করে। কারণ আপনারা তো ভাবেন যে না, এই হোমিওপ্যাথিকে তো কোনো ক্ষতি করে না, কিন্তু যেই হোমিওপ্যাথিকে কৃত্রিম রোগ সৃষ্টি করে গতিকেই ওষুধটা এত দাম, এত উপকারী। কারণ কৃত্রিম রোগ আমরা সৃষ্টি করি। তাহলে আপনার নাইট্রিক অ্যাসিডটা খেয়েছেন, কৃত্রিম রোগ তো আপনার হবে, কিন্তু যেহেতু এটা সিলেকশন হয় নাই, তাহলে রোগগুলি কিভাবে আপনি তাড়াবেন? অর্থাৎ সেই মায়াজমেটিক রোগটি তার হয়ে গেল। এই জন্যই বলছি M1, M2, M3, M4 এর উপরে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন 1, 2, 3 আমরা ডাক্তারি শিখতে পারবো, করতে পারবো, এবং ওষুধ ভালো না হলে ভালো ওষুধ দিয়েই চেষ্টা করেন। এই দর্শন আপনাদের সবাই হোক, এটাই আমার কাম্য, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। চলে আসি আজকে তাহলে কি শিখলাম। অর্থাৎ শরিক মায়াজমের ভাগ করে স্কিন ডিজিজ এবং সাইকোটিক অর্থাৎ লাংস সংক্রান্ত নিয়ে কি করে অগ্রবান হয় এবং কি করে ওষুধগুলো পার্থক্য নির্বাচন করতে পারি, সেভাবে তত্ত্বকথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, বলেই শেষ করছি, যেমন আলস্য জীবন হচ্ছে সালফারের, হতাশার জীবন হচ্ছে সরিনামের। গন্ধ আছে, হতাশা আছে এবং আলস্য ভাব হয়তো ভালো হবে না সরিনামের, সালফারে সে কথা বলে না। আর অ্যাংজাইটি এবং ভয় সেটা হলো আর্সেনিকের। এই যে কথাগুলো মায়াজমেটিকের ভিত্তিতে যদি আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমরা বুঝবো শরিক মায়াজমের গভীরতা বেশি, কিন্তু ব্যাপ্তি বেশি সালফারের। এহেন কোনো লক্ষণ নাই সালফারে কাজ করে না, এহেন কোনো রোগ নাই সালফারে কাজ করবে না। অর্থাৎ প্রায় 80% রোগী সালফার থেকে আগত, এবং সেখানে সরিনামের গভীরতা থাকে যখনই সেটা টিউবারকুলোসিসের দিকে চলে যায় অথবা চলে গেছে বলে মনে করেন, তাহলে আপনার শরিক মায়াজমের ওষুধ দিয়েই যাবেন। এই 1, 2, 3, 4 আপনাকে প্রমাণ করে দেবে আপনি আর শরিক ওষুধ দিবেন কিনা, দিবেন না। তারপরে যদি ব্যর্থতা হয়, তাইলে ভাববেন ওই যে কেস টেকিং এর প্রথমের সময় আপনি চিন্তা করছেন আমি কোন ভাগের ভাগি, অর্থাৎ টিউবারকুলোসিস বডি তার কাছে আছে কিনা, তখনই টিউবারকুলিনাম, বমিনাম বা বেসিলিনাম যাই প্রয়োগ করেন না কেন, সেগুলোর কথা চিন্তা করবেন। অযথা এসব ওষুধ প্রয়োগ করে এলোপ্যাথিকের সঙ্গে জটিলতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।